দিল্লির একটি রয়্যাল ক্লাবে একজন জিম ট্রেনার মারা যায় ওই ক্লাবেরই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের 3 দিন আগে। এই কেসটি ডিল করছে এসিপি ভবানী সিং, যে কিছুদিনের মধ্যেই আলাদা জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই ক্লাবের মেম্বাররা সবাই বড়লোক, প্রত্যেকের কাছে নিজের নিজের মোটিভ আছে তাকে খুন করার। এসিপি এই অল্প দিনের মধ্যে খুনিকে কি ধরতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুভির নাম মার্ডার মুবারক, যা 15 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে দেখানো হয় নভেম্বর মাসে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর রয়্যাল ক্লাবে একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে ক্লাবেরই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য। এই ইলেকশনে ভোটে দাঁড়াচ্ছে রাজা রণবিজয় সিং, যে কিনা দিল্লিরই কোনো রয়্যাল ফ্যামিলির থেকে বিলং করে। তার অপোজিটে দাঁড়াচ্ছে শাহনাজ নুরানি নামে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, যে ভীষণই এক পরিচিত মুখ। এরপর এই পার্টিতে ইনি হচ্ছেন রশনি বত্রা, যে তার ছেলে ইয়াস বত্রার সাথে এসেছে। এখানে আমরা জানতে পারি ইয়াসকে উত্তরাখণ্ডের একটি রিহ্যাব সেন্টারে ড্রাগ অ্যাডিকশন ছাড়ানোর জন্য পাঠানো হয়েছিল। যদিও সে অ্যাডিকশন ছাড়তে পারেনি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস ডোগরা, যাদের ছেলে আকাশ ডোগরা কলকাতাতে একটি বাঙালি মেয়ের সাথে লিভ ইন করে। কিছুদিনের জন্য দিল্লিতে এসেছে, তাও তার মা বাবার কাছে না থেকে আলাদা থাকছে। আর এ হচ্ছে বাম্বি টোডি, যে বিধবা। 3 বছর আগে একটা বাস অ্যাক্সিডেন্টে তার হাজবেন্ড মারা যায় বেড়াতে গিয়ে। বাকি যারা আছে গল্প এগোতে থাকলে এদের সাথে পরিচয় করিয়ে দেব। ওই রাতে পার্টিতে এই বাচ্চাটি তার পোষ্যকে খুঁজতে গিয়ে টেবিলের নিচে একটি বডি দেখতে পায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সবাই যখন ওই বডি দেখতে পায় হেসে ফেলে, কারণ ওখানে গাপ্পিরাম ছিল, যে একজন ডিমনেসিয়া পেশেন্ট। ও টেবিলের নিচে ঘুমিয়ে পড়েছিল, যার পাশে স্ট্রবেরি সস পড়েছিল। এই পার্টির হোস্ট ছিল লিও ম্যাথিউস, যে এই ক্লাবেরই জিম ট্রেনার। ওই রাতে গ্রুপ ফটো তোলার পর তাম্বোলা খেলা শুরু হয়, যাতে কিছু একটা গন্ডগোলের কারণে লিও রাজাবাবুকে আঙ্কাল বলে ডেকে দেয়। রাজাবাবু মানে রণবিজয় সিং। তা শুনে রাগে রাজাবাবু মারামারি শুরু করে। আর আকাশ, যে কিনা পেশায় একজন লয়ার, ঝগড়া থামানোর জন্য গেলে তাকেও রাজা পিটিয়ে দেয় আর সবাই মিলে লড়াই শুরু করে। এইভাবেই এই পার্টি শেষ হয়। পরের দিন সকালে রশনি, বাম্বি আর কুকি, এখানে বলে রাখি কুকি এই পার্টিতে ছিল না, কিন্তু এই ক্লাবেরই মেম্বার, আর সাথে খুব বাজে স্কাল্পচারও বানায়। তাহলে যেখানে ছিলাম, ওরা জিম করতে এসে দেখে লিও জিম করতে করতে মারা গেছে। এই মার্ডারের ইনভেস্টিগেশন করার জন্যই এসিপি ভবানী সিং সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট পদমকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এই এসিপি, যার কিছুদিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাওয়ার কথা আছে অন্য জায়গায়, তার চলে যাওয়ার আগেই এই কেসটি সলভ করতে হবে। এসিপি ক্লাবে আসার পর থেকে প্রেজেন্ট প্রেসিডেন্ট পুরো ক্লাবটি ওকে ঘুরিয়ে দেখাতে থাকে। শেষে জিমে নিয়ে যায় যেখানে লিও মারা গেছে। ওখানে পৌঁছে দেখে টেবিলের নিচে একটি বিড়াল বমি করে মরে পড়ে আছে। আর ওই জিমে সিসিটিভি ক্যামেরার কাছে কেউ বেলুন সেলোটেপ দিয়ে আটকে গেছে, যাতে এসিপি বুঝতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, প্রি প্ল্যান্ড মার্ডার। এসিপি এরপর ইনভেস্টিগেশন শুরু করে দেয় আর বাম্বি, রশনি, কুকির থেকে সব ইনফরমেশন নেওয়া শুরু করে। এরপর আমরা বাম্বিকে দেখি, যে সুইমিং পুলে সুইমিং করছিল আর আকাশ ওখানে ওর সাথে দেখা করতে আসে। আকাশের আজ কলকাতা ফিরে যাবার কথা ছিল, কিন্তু তার লিভ ইন পার্টনার কুহু একটা কাজে কলকাতার বাইরে থাকায় তার ইনভেস্টিগেশনের স্বার্থে থেকে যায়। আর এখানে আমরা জানতে পারি বাম্বির হাজবেন্ড আনসুলের মানালিতে বেড়াতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়, তাতে তার বডি আর খুঁজে পাওয়া যায়নি। বাম্বি আকাশের উপর খুব রেগে থাকে, কারণ তার হাজবেন্ড মারা যাওয়ার পর একবারও আকাশ দেখা করে যায়নি। এখানে আকাশ জানায় সে এসেছিল, কিন্তু বাম্বি ছিল না। এদের কথাবার্তা শুনে বোঝা যায় এদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যা কোনো পরিণতি পায়নি। এখানে এসিপি ক্লাবের সবাইকে ডেকে আলাদা আলাদা ইন্টারোগেট করতে থাকে, কিন্তু বিশেষ কাজের কোনো ইনফরমেশন পায় না। ক্লাবের প্রেসিডেন্ট এসিপি কে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেস সলভ করতে হবে, কারণ এতে ক্লাবের বদনামি হচ্ছে, যার কারণে মেম্বার কমে যেতে পারে। এসিপি 10 দিন সময় নেবে বলে জানায়। পুলিশ লিও যে বাড়িতে থাকতো ভাড়ায়, ওখানে যায় ইনভেস্টিগেশনের জন্য, আর ওখানে অনেক মেয়েদের জুয়েলারি পায় আর জানতে পারে তার কাছে একটা লাল রঙের ট্যাপ থাকতো, যেটা এখন মিসিং। এরপর আকাশ আর বাম্বিকে এক জায়গায় দেখা করতে দেখা যায়। এখানে আমরা জানতে পারি বাম্বি ক্লেপ্টোমেনিয়ার পেশেন্ট, মানে যারা নিজের অজান্তেই অন্যের জিনিস চুরি করে ফেলে, যা আকাশ ছোটবেলা থেকেই জানতো। কিন্তু এই কথাটি লিও জানতে পেরে যায় আর তার জন্য বাম্বিকে ব্ল্যাকমেল করতে থাকে। আর বাম্বি এও জানায় লিওর যখনই ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার থাকতো তখনই ফোনে গান পাঠাতো। এইসব জেনে আকাশ বাম্বিকে নিয়ে এসিপি ভবানী সিং এর বাড়িতে যায় এই কথাগুলো জানানোর জন্য। এসিপি এখানে ওদের জানায় শুধু ওদের না, লিও অনেককেই ব্ল্যাকমেল করতো আর টাকা একটি অনাথ আশ্রমে দিতে বলতো। ওই অনাথ আশ্রম
আশ্রমে এসিপি গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে ওই ক্লাবের প্রায় সব মেম্বারই অনাথ আশ্রমে টাকা দেয়। আর ওখানে রাকেশ নামের একটা ছেলেকে দেখি যার পায়ে একটু ডিফেক্ট ছিল। সে জানায় লিও আর ও খুব ভালো বন্ধু ছিল, যাতে লিওকে কেউ অ্যাডাপ্ট করে না নেয় তাই সে ছোটবেলা থেকে অনেকের সাথে মিসবিহেভ করত। লিওর টাকায় এই আশ্রমের অনেক উন্নতি হয়েছে। এরপর ভবানী সিং ক্লাবের বেশ কিছু মেম্বারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় কেউ কেন লিওকে টাকা ডোনেট করতো, মানে ব্ল্যাকমেলের কারণ কি ছিল। ইয়ার প্রথমেই আসে রশনি বাত্রা। রশনি জানায় রিহ্যাবে যাওয়ার পরও ছেলে ইয়াস নেশা করতো, তা যাতে সবাইকে বলে না দেয় তাই ও লিওকে টাকা দিত। এখানে রশনি আরো জানায় রাজাবাবুর সাথে গঙ্গা নামের স্যালনে কাজ করা একটি মেয়ের অ্যাফেয়ার চলছে। নেক্সট আসে রণবিজয়, মানে আমাদের রাজাবাবু। সে বলে আমি এমনি অনেক জায়গায় টাকা ডোনেট করি, আমার রক্তে ডোনেশন দেওয়ার চল আছে, আর আমাকে ব্ল্যাকমেল করতে পারে এমন পুরুষ তৈরি হয়নি। সাথে এও বলে এই ক্লাবের একমাত্র পুরুষ আমি যদি কাউকে খুন করি তাহলে তার চোখে চোখ রেখে করব, এইভাবে লুকিয়ে চুরিয়ে নয়। এখান থেকে তারা যায় শাহনাজ নুরানি ম্যাডামের কাছে। সে জানায় দীর্ঘ 20 বছর ধরে সে ওখানে ডোনেট করে যাচ্ছে, কেউ ব্ল্যাকমেল করছে বলে না, কারণ সে বোঝে অনাথ বাচ্চাদের কষ্ট। আর এও জানায় দাঙ্গায় জন্ম দেওয়া বাচ্চার মায়ের যা কষ্ট কোনো পুরুষ কি কোনোদিনও বুঝবে। এরপর আমরা এসিপি কে দেখি ফরেন্সিক ডিপার্টমেন্টে যেতে। ওখানে জানা যায় লিওর মৃত্যু পিঙ্কো নামের একটি ড্রাগের কারণে হয়েছে, যে ড্রাগ নিলে পেশি আস্তে আস্তে তার কাজ করা বন্ধ করে দেয় আর মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। লিও ওয়েট তোলার আগে যে মিল্কশেক খেয়েছিল তাতেই ওই ড্রাগ মেশানো ছিল, যা খাওয়ার পর জিম করার সময় তার মাসল কাজ করা বন্ধ করে দেয় আর ওয়েট তার গলায় পড়ে মারা যায়। অন্যদিকে আকাশ আর বাম্বিও পিঙ্কোর ব্যাপারে জানতে পেরে যায়, আর তারা একটি নাইট ক্লাবে খোঁজ নিয়ে জানতে পারে পিঙ্কো ড্রাগ ইয়াশ নেয় ওই নাইট ক্লাব থেকে। এরপর আমরা গাপ্পিকে রাতে দেখতে পাই যে তার বিড়ালকে খুঁজছে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু খুঁজে না পেয়ে ওভেনের সামনে এসে দেখে তার বিড়াল ওভেনে পুড়ে গেছে, যা দেখে ভীষণ শক পায় গাপ্পি। আর পরের দিন কিচেন গার্ডেনে এসিপি গিয়ে দেখে গাপ্পি বিটরুট গাছের ওপর বেশি করে জল দিচ্ছে আর নিজের মনেই বকবক করে মনের দুঃখের কথা বলছে। সিন চলে আসে ক্লাবের ইলেকশনের দিন, যেখানে রাজাবাবু আর নুরানির মধ্যে ভোটের লড়াই হবে। এখানে আমরা আকাশ আর বাম্বিকে ইন্টিমেট হতে দেখি। আর আরেকটা বড় ঘটনা এখানে ঘটে, গাপ্পি রাজাবাবুর পুরনো গান দিয়ে সুইসাইড করে, কিন্তু এসিপির দেখে তা মনে হয় না। তদন্ত করার সময় গাপ্পির ঘরে এসিপি অনেক কফির বস্তা দেখতে পায়, যা দেখে সন্দেহ বাড়তে থাকে। এরপর আকাশ আর বাম্বি পুলিশের কাছে এসে গঙ্গার স্বামীর কথা বলে, যে কিনা ইয়াসকে ড্রাগ সাপ্লাই করত। গঙ্গাকে জিজ্ঞাসা করায় সে জানায় তার সাথে আর তার স্বামীর কোনো সম্পর্ক নেই, কারণ ওর বর ওকে ধরে খুব মারতো, তাই ওকে ছেড়ে দিয়েছে। বাম্বি আর আকাশ যখন পুলিশের কাছে ইয়াসের কথা বলছিল তখন আকাশ লিওর সিস্ট করা জিনিসের মধ্যে বাম্বির ইয়াররিং দেখতে পায়, যা বাম্বিকে 20th বার্থডেতে ও দিয়েছিল। আর আকাশ বুঝতে পারে বাম্বির সাথে লিওর একটা সম্পর্ক চলছিল, কিন্তু বাম্বি বোঝানোর চেষ্টা করতে থাকে আনসুল চলে যাওয়ার পর ও খুব একা হয়ে পড়েছিল, তাই ও লিওর প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আকাশ কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। বাম্বি এসে এসিপি কে ওর আর লিওর সম্পর্কের কথা বলে আর লিওর আসল ব্ল্যাকমেল করার কারণ জানায়, আর বলে সবাইকে জানিয়ে দেবে, যা জানতে পারলে আকাশের সাথে ওর সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই ও পুলিশকে জানায়নি। রাতে এসিপি আকাশের বাড়ি গেলে একসাথে ডিনার করার সময় ওকে বিটরুটের তরকারি খেতে দেয়, আর আকাশের মা মিসেস ডোগরা বলতে থাকে বিটরুটের গাছে বেশি জল দিলে ওই গাছ নষ্ট হয়ে যায়। তখনই খাবার ছেড়ে এসিপি দৌড়ে যায়, কারণ তার মনে পড়ে যায় গাপ্পি সবসময় বিটের গাছে বেশি করে জল দিত। আর পরের দিন ওই জায়গাটা খুঁড়তে শুরু করে, ওখানে খুঁজে একটা স্কেলটন পায়, আর ভবানী স্যার বুঝতে পারে ওখানে গাপ্পি গাছে জল দিত না, শুধু ভিনিগার কফি মিশিয়ে জল দিলে তা অ্যাসিডে পরিণত হয়, যা শরীরকে গলিয়ে দিতে সাহায্য করে, তাই এই গাছে বেশি বেশি করে জল ঢালতো। এই স্কেলটন পরীক্ষা করে জানতে পারে এই ব্যক্তির বয়স 30 থেকে 40 বছর, যার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়, আর মাথায় কিছু পাথরের টুকরোও পায়, যা কুকি মূর্তি তৈরি করার সময় ব্যবহার করে। এসিপি রাজাবাবুর বাড়ি গিয়ে আশ্চর্য হয়ে যায়, কারণ সেটা কোনো রাজার বাড়ি ছিল না, একটা ভাঙাচোরা পুরনো বাড়ি ছিল। ওখানে রাজার অবস্থা ভিখারির থেকেও খারাপ। রাজা জানা এক সময় তাদের অবস্থা ভালো থাকলে এখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু মনটা এখনো রাজার মতো আছে। তাই ঠাটবার দেখানোর জন্য ভাড়া করা গাড়ি আর পোশাক পরে ও ক্লাবে যেত। আর রাজাবাবু গিয়েছিল, তার সাথে জিম ট্রেনার চিনসুলের একটা সম্পর্ক ছিল, তা লিও জানতে পেরে যাওয়ায় রাজাবাবুকে খুব ব্ল্যাকমেল করত। এখানে এসিপি একটা মূর্তি দেখতে পায়, যা স্টোনের টুকরোর সাথে স্কেলটনের স্টোনের টুকরোর ম্যাচ করে, কিন্তু রাজাবাবুর কাছে যে মূর্তিটি ছিল তার স্টোন একেবারে ইনট্যাক্ট ছিল। কুকির কাছে গিয়ে জানতে পারে ওই মূর্তি ও দুটোই বানিয়েছিল, একটা রাজাবাবুর স্ত্রী মারা যাওয়ার সময় তাকে দিয়েছিল, আরেকটা ডোগরাদের দিয়েছিল। সবার সন্দেহ রাজাবাবুর উপরেই পড়ে, কারণ মনে করা হচ্ছিল যে লাশ পাওয়া গেছে তা গঙ্গার বরের, আর গঙ্গার সাথে রাজাবাবুর একটা অবৈধ সম্পর্কও ছিল, তাই রাজাবাবুকে অ্যারেস্ট করা হয়। এতদূর পর্যন্ত তোমরা যদি দেখে থাকো আর আমার এক্সপ্লেনেশন তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল
চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো যেখানে ছিলাম, রাজাবাবুকে অ্যারেস্ট করা হয়, কিন্তু এসিপির কাছে একটি ফোন আসে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে, যেখানে জানা যায় ওটা বাম্বির হাজবেন্ড আনসুলের বডি। এসিপি বাম্বিকে ফোন করে জানতে চায় আকাশ তার সাথে আছে কিনা, কিন্তু বাম্বি জানায় তার সাথে নেই, যদিও আকাশ বাম্বির সাথেই ছিল। এরপর পুলিশ আকাশের বাড়ি যায় ওই মূর্তির খোঁজে। তাতে জানা যায় 3 বছর আগের থেকে ওই মূর্তি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় মূর্তির ব্যাপারে দাদি কিছু জানে বলে জানায়। এরপর আমরা দেখি ইয়াস জলে ডুবে সুইসাইড করছে, একটা সুইসাইড নোট লিখে রেখে, কিন্তু ঠিক সময় তার মা চলে আসায় প্রাণে বেঁচে যায়। এরপর এসিপি পুরো ক্লাব মেম্বারদের এক জায়গায় ডাকে আসল খুনির ব্যাপারে সবার কাছে বলবে বলে, আর সবার গোপন তথ্য সবাইকে জানাবে। প্রথমে শুরু করে শেহনাজ নুরানিকে দিয়ে, যে মুম্বাইয়ে দাঙ্গার সময় একটি বাচ্চার জন্ম দেয় যার বয়স এখন 30-এর কাছাকাছি। তখন নুরা নিজেই বলতে শুরু করে হ্যাঁ, ওই সময় সে একটি বাচ্চার জন্ম দেয় যার মুখও তাকে দেখতে দেওয়া হয়নি। পরে ফেমাস হওয়ার পর জানতে পারে তার ছেলে একটি অরফানেজ হাউসে বড় হচ্ছে, তাই সে ওখানে 20 বছর ধরে ডোনেশন দিয়ে আসছে। লিও তা জানতে পেরে নুরানিকে ব্ল্যাকমেল করতে থাকে যাতে তার ছেলেকে সবার সামনে অ্যাকসেপ্ট করে। ছেলেটি হলো রাকেশ, যাকে অরফান হাউসে আমরা দেখেছিলাম, আর এখানে নুরানি অ্যাকসেপ্ট করে তার ছেলেকে সবার সামনেই। সবাইকে এসিপি জানায় যে স্কেলটন পাওয়া গেছিল তা বাম্বির হাজব্যান্ড আনসুলের। আরো জানায় কাল রাতে ইয়াস সুইসাইড করার চেষ্টা করে, সাথে একটা নোট লিখে গেছে যাতে লেখা আছে আই এম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং, আই লাভ ইউ বাম্বি। মানে আমরা বুঝতে পারি ইয়াস ছোটবেলা থেকেই বাম্বিকে খুব ভালোবাসে, তাই ও সবকিছু করেছে। কিন্তু ইয়াসের মা বলে এটা হতেই পারে না, ইয়াস ড্রাগসের ওভারডোজ নিতে পারে কিন্তু কিছুতেই ও কাউকে মারতে পারে না, ও নিজেই এখন কোমাতে আছে। সে কথা এসিপি জানতো, তাই রশনিকে শান্ত থাকতে বলে। এরপর এসিপি আবার বলা শুরু করে গাপ্পি আনসুলকে ওখানে কবর দিয়েছিল, কিন্তু ওর একার পক্ষে আনসুলকে টেনে আনা প্রায় অসম্ভব। তখন এসিপি আকাশ ডোগরার দিকে তাকিয়ে বলে নিশ্চয়ই আকাশ হেল্প করেছিল গাপ্পিকে, কারণ আকাশের বাড়িতেই কুকি ওর সেকেন্ড মূর্তিটা গিফট দিয়েছিল। আকাশ অপরাধ স্বীকার করে পুলিশের সাথে যেতে শুরু করলে পিছন থেকে বাম্বি পুলিশকে আওয়াজ দিয়ে বলা শুরু করে আসল ঘটনা, যা এসিপি আগের থেকেই জানতো। বলে বাম্বি প্রথম থেকে রয়্যাল ক্লাবের সাথে জুড়ে থাকার জন্য আনসুলকে বিয়ে করে, যদিও ও আকাশকেই ভালোবাসতো। কিন্তু আনসুল বিয়ের 1 বছরের মধ্যেই বাম্বিকে ছেড়ে গঙ্গার সাথে ইন্টিমেট হতে শুরু করে, আর তা বাম্বি জানতে পেরে যায়। ওদের অ্যানিভার্সারির দিন বাম্বি আর আনসুলের মধ্যে ঝগড়া হয়, যেখানে বাম্বি বলে তুমি যার সাথে খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে পারফেক্ট কাপল হওয়ার অ্যাক্টিং করে যেতেই হবে। আনসুল বলে ও গঙ্গাকে ভালোবাসে আর বাম্বিকে ডিভোর্স দিয়ে ও গঙ্গাকেই বিয়ে করবে, যা শুনে বাম্বি বোঝানোর চেষ্টা করে গঙ্গাকে বিয়ে করলে সোসাইটি তা মেনে নেবে না, বাড়ির বাইরে গঙ্গার সাথে ও যা করছে করুক, কিন্তু বাম্বিকে ছেড়ে যাতে না যায়। যখন আনসুল মোটেই রাজি হচ্ছিল না, তখন রেগে বাম্বি ওই মূর্তি দিয়ে মেরে দেয় আনসুলের মাথায়, আর লাশের ঠিকানা লাগানোর জন্য গাপ্পির হেল্প নেয়। গাপ্পি একদিন নেশার ঘরে লিওকে সব কথা জানিয়ে দেয়, যার কারণে লিও বাম্বিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এই সময় বাম্বি আরো জানায় গাপ্পি ওর জন্য খুব চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ কার কাছে কি বলে দেয় তার ঠিক নেই, তাই তাকে মারার জন্য ওর বিড়ালকে প্রথমে আভেনে ঢুকিয়ে পুড়িয়ে দেয়, আর গাপ্পিকে ভুল বোঝাতে শুরু করে যে গাপ্পি ভুল করে পুড়িয়ে ফেলেছে, তাই গাপ্পিকে রাজাবাবুর বন্দুক দিয়ে নিজেই নিজেকে গুলি করতে বলে, যা বাম্বি এনে দিয়েছিল গাপ্পির কাছে, কারণ সে জানতো গাপ্পি অসুস্থ। অন্যদিকে সব দোষ ইয়াসের ঘাড়ে চাপানোর জন্য বাম্বি ওই রাতে ইয়াসের বাড়ি যায় আর পিঙ্কো ড্রাগসের ওভারডোজ দিয়ে দেয়, যা ও লিওর প্রোটিন শেকেও মিশিয়েছিল। এই ড্রাগস নেওয়ার পর ওর নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে। ইয়াসের মা চলে আসায় ও কোনো রকমে বেঁচে যায়, কিন্তু লিও মারা যায়। এসিপি জানায় ও তা আগের থেকেই জানতো, কারণ আকাশের দাদি এসিপিকে ডেকে জানিয়েছিল কুকির দেওয়া মূর্তিকে দাদি ভয় পেত বলে ওই মূর্তি টোরির মেয়েকে গিফট করে দিয়েছিল, যা দিয়ে বাম্বি আনসুলকে মারে। এখানে পরিষ্কার হয় আসল খুনি বাম্বি, যে পরপর 3টি খুন করে গিয়েছিল। এসিপি শুধু বাম্বির মুখ থেকে সত্যিটা বের করবে বলে আকাশকে অ্যারেস্ট করে। এইভাবেই মুভিটি শেষ হয়। আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে এখন আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।